28শে জুলাই সকাল 7:30 নাগাদ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করার উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 2.5 ঘন্টা মতো গাড়িতে ডিস্টেন্স, NH6 ধরে আমরা যাচ্ছি। চলুন যেতে যেতে জায়গাটা সম্বন্ধে আমরা অনেক কিছু জানব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা, এবং অনেক নতুন তথ্য আশা করি আপনাদের দিতে পারব। কোলাঘাট ক্রস করে আরও প্রায় 35 কিলোমিটার পর্যন্ত গিয়ে আমরা পৌঁছে যাব ঘাটাল সাব ডিভিশনের দাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারাজল গ্রাম ধরে। আমরা এখন চলে এসেছি আষাঢ়ি মোড়ে। এই আষাঢ়ি মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যেতে হবে নারাজলের দিকে। যেহেতু সকালবেলা আমরা শুধু চা বিস্কুট খেয়েই রওনা দিয়েছিলাম, তাই এই আষাঢ়ি মোড়ে এসে আমরা ভাবলাম কিছু ব্রেকফাস্ট করে নিই। যেহেতু মেদিনীপুরে ঢুকে গেছি আমরা, সেহেতু ভাবলাম একটু মেদিনীপুর স্টাইলেই ব্রেকফাস্টটা করি। তাই রাস্তার ধারে একটা দোকান দেখে গরম গরম এখানে ভাজা হচ্ছে, তেলে ভাজা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আরও অনেক কিছু। সেখানেই ঢুকে গেলাম, গিয়ে লোকাল খাবার কিছু টেস্ট করলাম। যেমন প্রথমেই খেয়ে নিলাম ঘুগনি মুড়ি, মেদিনীপুরের খুবই জনপ্রিয় খাবার। এবং ঘুগনি মুড়ি খাওয়ার পর তার সাথে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঘুগনি মুড়ির সাথে আপনারা যদি লঙ্কা চান তাহলে এখানে দেবে লঙ্কার চপ, বেসনে ডুবিয়ে ভাজা। তারপরে খেলাম ডিম টোস্ট, এবং তারপরে মেদিনীপুরের বিখ্যাত তেলে ভাজা, বেগুনি, আলুর চপ খেয়ে আমরা রওনা দিলাম নারাজলের উদ্দেশ্যে। যাবার পথে কংসাবতী নদী ক্রস করার সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে কিছুক্ষণ নদীর দৃশ্য উপভোগ করে নিলাম। এখানে বলে রাখি, যদি আপনারা ট্রেনে আসতে চান তবে নিয়ারেস্ট স্টেশন দুটো হতে পারে, একটা হচ্ছে পাঁশকুড়া আর একটা হচ্ছে মেদিনীপুর। দুটো থেকেই মোটামুটি নারাজলের ডিস্টেন্স এই 35 থেকে 40 কিলোমিটারের মতো। স্টেশন থেকে আপনারা যে কোনো মোড অফ ট্রান্সপোর্ট ভাড়া করে আপনারা চলে আসতে পারেন নারাজল গ্রামে। সবুজে ঘেরা গ্রামের পরিবেশ, তার সাথে মেঠো পথ, দোতলা, একতলা, দোতলা গ্রামের মাটির বাড়ি, এই সমস্ত দৃষ্টিনন্দক দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা চলে এলাম আদি কংসাবতীর কাছে, এবং একটি বাঁশের সাঁকো উপর দিয়ে চললো আমাদের গাড়ি। খুব ভয় লাগছিল যে একটা বাঁশের সাঁকোর ওপর দিয়ে গাড়ি করে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি হলো। সাঁকো থেকে নামার পর সাঁকোর জন্য ভাড়া কিছু টোল নিল এখানকার লোকাল লোক, 40 টাকা মতো। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের মূল গন্তব্যে নারাজল। প্রথমেই আমরা দেখে নিলাম নারাজল রাজবাড়ির অন্তর্গত রাসমঞ্চটি। রাসমঞ্চটির মাথায় রয়েছে 25টি পিনাকেলস, এবং রাসমঞ্চটি প্রায় 200 বছরের প্রাচীন ঐতিহ্য বহন করছে। রাসমঞ্চের সামনে রাখা আছে একটি কাঠের তৈরি রথ, যেটি আমরা দেখব একটু পরে। রথযাত্রা সময় এখানে খুব বড় উৎসব হয়। খুবই দুঃখের বিষয়, এই যে এত পুরনো ঐতিহ্যবাহী যে
প্রপার্টিগুলি এগুলো খুবই লো মেনটেনেন্সে রয়েছে। এগুলোকে যদি ঠিকভাবে সৌন্দর্যায়ন করা হয়, অবশ্যই প্রচুর মানুষ এইসব জায়গাগুলোতে ভ্রমণ করার জন্য আরও বেশি করে আকৃষ্ট হবেন এবং পরোক্ষভাবে জায়গাগুলি অর্থনৈতিকভাবে আরও উন্নতি লাভ করবে। এই যে সেই রথ এবং সম্পূর্ণ কাঠের তৈরি রথটি, লোহার বড় বড় চাকা, এবং এই রথটিকে রথের দিন এইখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় লঙ্কাগড় অবধি এবং লঙ্কাগড় থেকে আবার বিকেলের দিকে ফিরিয়ে আনা হয়। এবং রথের যে বিগ্রহগুলি এগুলি রাজবাড়ি থেকে পালকি করে নিয়ে আসা হয়। রাজবাড়ির সদস্যরাই নিয়ে আসেন এই রাসমঞ্চে। রাসমঞ্চের সামনে রয়েছে 6টি শিব মন্দির। এই 3টি সাদা বর্ণের সৌধ হচ্ছে নারাজল রাজপরিবারের 3 রাজার সমাধি। রাসমঞ্চ থেকে আমরা চলে এলাম রাজবাড়ির হাওয়া মহল। হাওয়া মহলের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম হাওয়া মহল চত্বরে। নারাজল রাজবাড়িতে বিভিন্ন সময় বহু স্বাধীনতা সংগ্রামীদের আগমন ঘটেছিল। তার মধ্যেই একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যার স্মৃতিতে তার এই মূর্তিটি এখানে তৈরি করা হয়েছে। এটি হলো হাওয়া মহলের পিছনের দিকটি। এর সামনে একটি পুকুর আছে এবং পুকুরের 2 পাশে রয়েছে 2টি শিব মন্দির ছোট্ট, এবং এই পিছন দিকটা আরও বেশি সুন্দর লাগলো আমার। এবং সামনে একটি ভগ্নপ্রায় ফোয়ারাও রয়েছে। সম্পূর্ণ হাওয়া মহলটির অবস্থা খুবই শোচনীয় এবং কোনো মেনটেনেন্স নেই, এবং এই বিল্ডিংটার ভেতরে মানে অহেতুক লোকের আনাগোনা থাকায় পরিবেশটা খুব একটা ভালো না, এবং যেই কারণে আমরা ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই দেখে চলে এসেছি। তবে এত সুন্দর একটি নির্মাণ রাজবাড়ির অংশ, ঐতিহ্যবাহী, এরকম অবহেলিতভাবে পড়ে থাকতে দেখে খুবই খারাপ লাগলো। এরপর আমরা চলে এলাম মূল রাজবাড়ি চত্বরে। রাজবাড়ির সামনে কতগুলি মন্দির রয়েছে, যেমন এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব মন্দির, এবং এই শিব মন্দিরের পাশেই রয়েছে ঠাকুরবাড়ি, এবং এর মধ্যে রয়েছে সীতারামজিউর মন্দির এবং গোপালজিউর মন্দির, সাথে 8 চালার একটি দুর্গা দালান এবং খুব সুন্দর একটা পরিবেশ। চলুন ভেতরে প্রবেশ করে সে দেখা যাক। রাজবাড়ি সংলগ্ন ঠাকুরবাড়ি। বাহ, সুন্দর দোলনা রয়েছে। পালকিও রয়েছে। এই সেই পালকি যাতে করে বিগ্রহগুলিকে রথের কাছে নিয়ে যাওয়া হয়। রাধা কৃষ্ণের মূর্তি। এটি হলো সীতারামজির মন্দির। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন সকলের বিগ্রহ রয়েছে। এবং এটি হলো গোপালজির মন্দির, এবং এটি ব্যাসাল্ট শিলায় গঠিত এবং এর গায়ে খুব সুন্দর
কারুকাজ করা বিভিন্ন মূর্তি খোদিত রয়েছে। খুবই প্রাচীন একটা মূল্যবান ঐতিহ্য বহন করছে। মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখছি আমরা। আমার পেছনে আমার লেজুর একটা ছোট্ট পুকুর। পড়ে যাস না। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, গানও বাজছে। এখানে মনে হয় রান্না বান্না হয়, ঠাকুরের ভোগ রান্না হয়। ঠাকুর বাড়ি থেকে আমরা এগিয়ে চললাম রাজবাড়ির দরজার দিকে। উদয়নারায়ণ ঘোষ এই রাজবংশের প্রতিষ্ঠাতা। প্রায় 600 বছর আগে ঘটনা, এবং পরবর্তীকালে তার নাতি রাজা কার্তিক রাম তৎকালীন মুঘল সম্রাটের কাছ থেকে রায় পদবি পান, এবং 18 প্রজন্ম অবধি রায় পদবি ব্যবহার করার পর রাজা বলবন্ত পরবর্তীকালে খান পদবি প্রাপ্ত হন। প্রায় 500 বিঘা জমির ওপর এই সম্পূর্ণ রাজবাড়িটি চত্বরটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং অন্দরমহলে প্রায় 250টির মতো ঘর আছে। গিয়ে একটু নিরাশই হলাম, কারণ রাজবাড়ির অন্দরমহলে ঢোকার রাস্তা দেখি বন্ধ, কারণ ওখানকার কেয়ারটেকার গেট বন্ধ করে রাখেন, কারণ ভেতরে এতগুলি ঘর যে এর ভেতরে কেউ অহেতুক প্রবেশ করে অসামাজিক কাজকর্ম হয়, ফলে তারা এখানে তালা দিয়ে রাখেন। শুধুমাত্র উৎসবের দিনগুলিতেই এই রাজবাড়ি খোলা থাকে। যা বুঝলাম, এইখানে আসার সবথেকে ভালো সময় হচ্ছে রথের সময়। এই সময় এখানে বড় উৎসবও হয় এবং রাজবাড়িটিও খোলা থাকে, আপনারা সমস্ত অংশ ঘুরে দেখতে পারবেন। এরপরে আমরা যাব লঙ্কাগড়, যেখানে আছে জলহরি। যাওয়ার পথে দেখতে পেলাম একটি খুব সুন্দর শীতলা মন্দির। গাড়ি থেকে আর নামিনি, প্রচণ্ড রোদ ছিল তাই। তা লঙ্কাগড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এই নদীটি হচ্ছে শিলাবতী নদী, যেটা সম্বন্ধে আমরা ভূগোল বইতে অনেকবারই পড়েছি। ভূগোলের ছাত্রী হিসাবে শিলাবতী নদীকে প্রথম বইয়ের পাতার বাইরে সচক্ষে দেখে খুবই ভালো লাগছিল। চলে এসেছি লঙ্কাগড়ের জলহরির কাছে। এই যে কচুরিপানায় পূর্ণ জায়গাটা অ্যাকচুয়ালি একটা বড় পুকুরের মাঝখানে এই সৌধটি নির্মাণটি, এবং পুরো জঙ্গলে ঢেকে গেছে। স্থানীয় লোকেদের মতে এই জায়গাটাকে মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, কিন্তু আবার সেই জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। এরপরে আমরা রওনা দিলাম বাড়ির পথে। সারাটা দিন একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় কাটিয়ে বেশ ভালোই লাগলো। ফেরার পথে একটু বৃষ্টি পেলাম, কিন্তু সারাটা দিন পরিষ্কার আবহাওয়ায় ভালোই ঘুরলাম। আপনারা অবশ্যই জানাবেন জায়গাটি কেমন লাগলো, এবং অবশ্যই জায়গাটি একবার ঘুরে আসবেন এবং আমাকে জানাবেন আপনাদের অভিজ্ঞতা, এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং
কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আবার দেখা হবে একটি নতুন জায়গার খোঁজ নিয়ে নতুন ভিডিওয়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের মতো করে ঘুরে বেড়াবেন।